হ্যালো ফ্রেন্ড, প্রিজ অফ অ্যানালাইসিস বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি পঙ্কজ। আজকে 9 অক্টোবর। তো 9 অক্টোবরে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো দেখব। কারেন্ট অ্যাফেয়ার্সে যাওয়ার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ, যারা রেগুলার বেসে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেতে চাও তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো। তো চলো দেখা যাক আজকে 9 অক্টোবরের কী কী কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো। দেখো দেখো 18,000 কোটি টাকায় এয়ার ইন্ডিয়াকে কিনে নিয়ে এসে টাটা। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নিউজ আছে আগামী এক্সামগুলোর ক্ষেত্রে। নিউজটা কিছুদিন আগেই হাইলাইটস হয়েছিল বিভিন্ন নিউজ চ্যানেলে বা নিউজ পেপারে। তো আমি এই বিষয়টা আগে তোমাদের আলোচনা করিনি এই কারণেই যে অফিসিয়াল কোনো তথ্য ছিল না, জাস্ট সেটা একটা মিডিয়া রিপোর্ট ছিল। তো সেই রিপোর্ট অনুযায়ী আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করিনি। অফিসিয়াল রিপোর্ট গতকালকে এসছে। দেখো রতন টাটাও কিন্তু গতকালকে টুইট করেছে টুইটারে এবং তিনি লিখেছে ওয়েলকাম ব্যাক এয়ার ইন্ডিয়া। ওয়েলকাম ব্যাক কেন লিখেছে যারা জানো না তাদের জন্য, এয়ার ইন্ডিয়া কিন্তু ফার্স্ট স্থাপিত করেছিল কিন্তু জেআরডি টাটা। তো টাটাই কিন্তু প্রথমে স্থাপিত করেছিল এয়ার ইন্ডিয়া, পরবর্তীতে যদিও ন্যাশনালাইজ হয়ে গেছিলো। তো সেই বিষয়ে আমি আগেও আলোচনা করেছি, এখন সেই বিষয়ে আর আলোচনা করছি না। যারা ট্রান্সপোর্ট সিস্টেম ইন ইন্ডিয়ার আমার যে ক্লাস আমি আগে করিয়েছি, তো সেখানে কিন্তু আমি এয়ার ইন্ডিয়া সম্বন্ধে আলোচনা করে দিয়েছি ডিটেলসে, কবে ন্যাশনালাইজ হয়েছিল, কে প্রতিষ্ঠিত করেছিল, ফার্স্ট ফ্লাইট কি, কোথা থেকে কোথায় ফার্স্ট ফ্লাইট গেছিলো। তো সমস্ত বিষয় আমি আলোচনা করেছি, এখন আর সেই বিষয়ে আলোচনা করছি না। যারা আগের ক্লাস করোনি তুই অবশ্যই তোমরা সেই ক্লাসটা করতে পারো। তো ন্যাশনালাইজ হওয়ার পরবর্তীতে দেখো এবছর দেখো এয়ার ইন্ডিয়া গভর্নমেন্টের ছিল। তো গভর্নমেন্টের আন্ডারে থাকা সত্ত্বেও কিন্তু প্রতি বছর এয়ার ইন্ডিয়া লসে চলছিল গভর্নমেন্ট। 8,000 সামথিং 8,000 8,500 কোটি টাকার প্রতি বছর গভর্নমেন্টের লস হচ্ছিল। তো এয়ার ইন্ডিয়া লসে চলছিল, সেই কারণে কিন্তু এয়ার ইন্ডিয়াকে প্রাইভেট করার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে টেন্ডার বের করা হয়েছিল। তো টেন্ডার বের করার পরবর্তীতে কিন্তু টাটা গ্রুপ কিন্তু এয়ার ইন্ডিয়াকে যে টেন্ডার বের করেছিল সেখানে বিড দিয়েছে। বিড দেওয়ার পরবর্তীতে কিন্তু অর্থাৎ গভর্নমেন্টের পক্ষ থেকে যে প্রাইস দেওয়া ছিল, তো সেই প্রাইসের উপরে কিন্তু টাটা গ্রুপ বিড দিয়েছে এবং 18,000 কোটি টাকায় এয়ার ইন্ডিয়াকে কিনে নিয়েছে টাটা গ্রুপ। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে আগামী এক্সামগুলোর ক্ষেত্রে। 100% দেখো এখানে লেখা রয়েছে এ পার্ট ফ্রম এ 100% স্ট্যাক ইন এয়ার ইন্ডিয়া অ্যান্ড ইটস লো কস্ট আর্ম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, দ্য উইনিং বিড অলসো ইনক্লুডেড এ 50% স্ট্যাক ইন গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের 50% স্ট্যাক গভর্নমেন্টের কাছে আছে এবং 50% স্ট্যাক কিন্তু টাটার কাছে রয়েছে। তো যারা এয়ার ইন্ডিয়া সম্বন্ধে জানো না অবশ্যই তোমরা ট্রান্সপোর্ট সিস্টেম ইন ইন্ডিয়ার ক্লাস করতে পারো, ওখানে আমি এয়ার ইন্ডিয়ার কবে স্থাপিত হয়েছিল সমস্ত ডিটেলস আমি বলে দিয়েছি, তো তোমরা ওই ক্লাসটা করতে পারো। তো এবছর কিন্তু প্রাইভেটাইজ হয়ে গেছে অলরেডি, গতকালকে অফিসিয়াল, যেহেতু রতন টাটা টুইটারে টুইট করেছে মানে 100% এটা জেনুইন নিউজ। এবং দেখো রতন টাটা সিগনেচারও এখানে রয়েছে। তো 100% জেনুইন নিউজ, এটা কোনো ফেক নিউজ নয়। এয়ার ইন্ডিয়া কিন্তু প্রাইভেট হয়ে গেছে। তো এতদিন কিন্তু প্রাইভেটাইজেশন নিয়ে অনেক নিউজ বা অনেক খবর চলছিল, কোনো অফিসিয়াল নিউজ ছিল না, কিন্তু গতকালকে কিন্তু অফিসিয়ালি রতন টাটা টুইট করেছে। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আসে, অবশ্যই তোমরা এটা মনে রাখবে। এয়ার ইন্ডিয়া কিন্তু বর্তমান সময়ে প্রাইভেট হয়ে গেছে। যদি এক্সামে আসে এয়ার ইন্ডিয়াকে রিসেন্টলি কোন গ্রুপ কিনে নিয়েছে বা এয়ার ইন্ডিয়া প্রাইভেটাইজ হয়েছে, বর্তমান সময়ে এয়ার ইন্ডিয়া কোন গ্রুপের আন্ডারে রয়েছে, মনে রাখবে টাটা গ্রুপের আন্ডারে। তো দেখো দেখো আজকে অনেকগুলো টপিক আলোচনা করবো, 8-9টা টপিক, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিক অবশ্যই তোমরা নোট ডাউন করবে। দেখো নেক্সট টপিক, মোর দ্যান 100 কিল্ড অ্যান্ড ইনজুরিড ইন মস্কো ব্লাস্ট ইন নর্থ ইস্টার্ন আফগানিস্তানে ব্লাস্ট হয়েছে, বোম ব্লাস্ট, এবং এটা সুইসাইড বোম্বারের দ্বারা ব্লাস্টটা করানো হয়েছে। টেররিস্ট অ্যাটাক হয়েছে নর্থ ইস্টার্ন আফগানিস্তানে। আফগানিস্তান এমনিই যেন বর্তমান সময়ে টেররিস্টদের হাতে রয়েছে, তো সেই বিষয়ে আমি আর এখন আলোচনা করছি না। দেখো এটা সুইসাইড বোম্বারের দ্বারা করানো হয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আসে। যদি এক্সামে আসে রিসেন্টলি আফগানিস্তানে টেররিস্ট অ্যাটাক হয়েছে, সুইসাইড বোম্বারের দ্বারা বোম ব্লাস্ট করানো হয়েছে মস্কোতে, অর্থাৎ মসজিদের ভিতরে। তো সেটা কোথায় অবস্থিত, আফগানিস্তানের কোন প্লেসে অবস্থিত, এক্সামে কিন্তু আসে প্লেস কোনটা বা কোথায় এই ঘটনাটা ঘটেছে। এইগুলো কিন্তু অবশ্যই ছোট ছোট নিউজ এবং ছোট ছোট পয়েন্ট করে তোমরা লিখে নেবে, গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকেই কিন্তু কোশ্চেন হয়, কোথায় হয়েছে এবং কার দ্বারা করানো হয়েছে, এই দুই রকম কোশ্চেন কিন্তু এক্সামে আসে। তো কোথায় হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ, মনে রাখবে। আফগানিস্তান হয়েছে কোথায়, কুন্দুজ, KUNDUG, কুন্ডুজ, আর এটা প্রভিন্স অফ নর্দার্ন আফগানিস্তান, অর্থাৎ উত্তর উত্তর দিকে, আফগানিস্তানের উত্তর দিকে অবস্থিত একটা প্রভিন্স, নাম কি, কুন্দুজ। তো এখানে এই বোম ব্লাস্টটা হয়েছে এবং এটা হয়েছে মসজিদের ভিতরে।
মসজিদের ভিতরে হয়েছে এবং 100রও বেশি কিন্তু অলরেডি মিডিয়া রিপোর্ট অনুযায়ী 100রও বেশি মানুষ কিন্তু এখানে অলরেডি ডেথ হয়েছে, অর্থাৎ মারা গেছে, এবং এটা সুইসাইড বোম্বারের দ্বারা অ্যাটাকটা করানো হয়েছে। নেক্সট দেখো পরবর্তী টপিক, রাজাচারি টু কমান্ড ক্রিউ 3 মিশন অফ নাসা অ্যান্ড স্পেস এক্স। নাসা এবং স্পেস এক্সের নেক্সট যে মিশন রয়েছে ক্রিউ 3 মিশন, তো এখানে আমাদের ইন্ডিয়ান একজন কিন্তু অ্যাস্ট্রোনট যিনি কিন্তু এই ক্রিউ 3 মিশনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এখানে 4জন অ্যাস্ট্রোনট স্পেসে যাচ্ছেন। তো 4জনের মধ্যে কিন্তু একজন ইন্ডিয়ান রয়েছেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে। তো তার নাম কি মনে রাখবে, রাজাচারি। রাজাচারি কিন্তু রয়েছেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে আগামী এক্সামগুলোর ক্ষেত্রে। এবং এই মিশনটা কবে লঞ্চ করা হবে, মিশনের নাম কি ক্রিউ 3 মিশন। ক্রিউ 3 মিশন এটা নাসা এবং স্পেস এক্সের যৌথ উদ্যোগে লঞ্চ করা হবে 30শে অক্টোবর। 30শে অক্টোবর 2021 লঞ্চ করা হবে এবং এখানে 4জন অ্যাস্ট্রোনট যাচ্ছেন মহাকাশে। তো 4জনের মধ্যে কিন্তু একজন আমাদের ইন্ডিয়ান রয়েছে, নাম কি রাজাচারি। নেক্সট দেখো পরবর্তী নিউজ, পিএম মোদি লঞ্চ ইন্ডাস্ট্রি বডি ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন অন মন্ডে। যদি এক্সামে আসে ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন কার দ্বারা লঞ্চ করা হয়েছে, মনে রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন লঞ্চ করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, অবশ্যই তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট দেখো পরবর্তী টপিক, দেখো নোবেল সম্বন্ধে আমি আগেও দুটো ক্লাস করিয়েছি। আজকে নোবেলের বিষয়ে আলোচনা করব পেস, অর্থাৎ শান্তির জন্য নোবেল দেওয়া হচ্ছে এবছর দুজনকে। তো দুজনই কিন্তু জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিক। নাম কি, মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভ, MURATOV। দিমিত্রি মুরাতভ এবং মারিয়া রেসা হলো এবছর নোবেল পেস প্রাইজ পেয়েছেন, 2021 নোবেল পেস প্রাইজ, এবং দুজনই কিন্তু জার্নালিস্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে আগামী এক্সামগুলোর ক্ষেত্রে, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ টপিক, মহারাষ্ট্র অ্যানাউন্স মিশন কবচ কুণ্ডল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে, যদি এক্সামে আসে মিশন কবচ কুণ্ডল কোন রাজ্য সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে, বা কোভিড-19 ভ্যাকসিন রিলেটেড মিশন কবচ কুণ্ডল কোন রাজ্য সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে, মনে রাখবে এটা মহারাষ্ট্র স্টেট গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হয়েছে মিশন কবচ কুণ্ডল। এবং যদি এক্সামে আসে মিশন কবচ কুণ্ডল কোন বিষয়ে সম্পর্কিত, 3-4টে অপশান দিয়ে দিল, মনে রাখবে এটা কোভিড ভ্যাকসিন রিলেটেড মিশন কবচ কুণ্ডল, এবং এটা চালু করা হয়েছে মহারাষ্ট্র গভর্নমেন্টের পক্ষ থেকে। নেক্সট দেখো পরবর্তী টপিক, আজকে ডেনমার্কের প্রধানমন্ত্রী ভিজিটে আসছেন ইন্ডিয়াতে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে আগামী এক্সামগুলোর ক্ষেত্রে। আজকে অর্থাৎ 9 তারিখে কিন্তু আজকে ডেনমার্কের প্রধানমন্ত্রী ভিজিটে আসছেন ইন্ডিয়াতে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং প্রধানমন্ত্রী যদি নাম আসে, ডেনমার্কের প্রধানমন্ত্রীর নাম কি, MS ফ্রেডারিকসেন, এখানে শর্টে দেওয়া রয়েছে। ফুল নাম যদি তোমরা লিখে নিতে চাও অবশ্যই লিখতে পারো, নাম হচ্ছে মিট্রি ময়সি টয়রাপোলাইরসি মিট্রি। যারা ইংরেজিতে লিখছো তারা লেখো METTE, মিট্রি ফ্রেডারিকসেন, ফয়রাপোলায় একার ডয়াকার রয়রস্যি ক দন্তস্বয়কার দন্তন্না একসঙ্গে, ফ্রেডারিকসেন একসঙ্গে হবে। দেখো এখানে লেখা রয়েছে FREDERIKSEN। মিট্রি ফ্রেডারিকসেন হলো ডেনমার্কের বর্তমান সময় প্রধানমন্ত্রী, এবং তিনি ভিজিটে আসছেন আজকে অর্থাৎ 9 তারিখে, 9ই অক্টোবর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে, অবশ্যই তোমরা মনে রাখবে 9ই অক্টোবর কিন্তু ডেনমার্কের প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে ভিজিটে আসছেন। নেক্সট যদি এক্সামে আসে ডেনমার্কের ক্যাপিটাল কি, যেহেতু এবছর ডেনমার্কের প্রধানমন্ত্রী আমাদের ইন্ডিয়াতে ভিজিটে আসছেন, সেহেতু ডেনমার্কের ক্যাপিটাল এবং কারেন্সি খুবই গুরুত্বপূর্ণ আছে আগামী এক্সামগুলোর ক্ষেত্রে। পিএম বলে দিলাম, এবার ক্যাপিটাল অ্যান্ড কারেন্সির নাম মনে রাখবে ড্যানিশ ক্রোন, DANISH ড্যানিশ ক্রোন, KRONE ড্যানিশ ক্রোন। যারা বাংলায় লিখতে চাও বাংলায় লিখে নিতে পারো, ডয়জবলায় আকার নয়রস্যি তালিবস্য, ড্যানিশ কয়রপলায় ওকার দন্তন্য। ড্যানিশ ক্রোন হলো ডেনমার্কের কারেন্সি, এবং প্রধানমন্ত্রী মিট্রি ফ্রেডারিকসেন, এবং ক্যাপিটাল মনে রাখবে কোপেনহেগেন, COPENHAGEN। কোপেনহেগেন হলো বর্তমান ডেনমার্কের ক্যাপিটাল। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে যে কটা টপিক বললাম। নেক্সট দেখো পরবর্তী টপিক, ইন্ডিয়ান এয়ারফোর্স 89th অ্যানিভার্সারি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে আগামী এক্সামগুলোর ক্ষেত্রে। যদি এক্সামে আসে এবছর ইন্ডিয়ান এয়ারফোর্সের কততম
তম অ্যানিভার্সারি পালন করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে 89 অর্থাৎ 89তম অ্যানিভার্সারি এবছর পালন করা হলো ইন্ডিয়ান এয়ারফোর্সের। তো 89তম অ্যানিভার্সারি পালন করা হয়েছে, তো তার মানে কবে স্থাপিত হয়েছিল, ফাউন্ডেশন কবে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, নোট ডাউন করে নাও যারা জানো না। 8ই অক্টোবর, 8ই অক্টোবর 1932। তোমরা একটু ক্যালকুলেট করে দেবে, 1932। তো 89 বছর মানে 8ই অক্টোবর 1932 হলো ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাউন্ডেশন ডে। যদি এক্সামে আসে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, ইন্ডিয়ান এয়ারফোর্সের হেডকোয়ার্টার মনে রাখবে নিউ দিল্লি। নিউ দিল্লিতে অবস্থিত ইন্ডিয়ান এয়ারফোর্সের হেডকোয়ার্টার। যদি মোটো দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহু এক্সামে কিন্তু দেয় কোশ্চেন, ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো কী, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা নোট ডাউন করে নাও। ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো মনে রাখবে টাচ, TOUCH, টাচ দি স্কাই, টাচ দি স্কাই উইথ গ্লোরি, উইথ গ্লোরি, GLORY, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, খুবই গুরুত্বপূর্ণ আগামী এক্সামগুলোর ক্ষেত্রে। বহু এক্সামে কিন্তু এই কোশ্চেনটা দেয়, বিশেষ করে রেলওয়ে, SSC, বহু এক্সামে কিন্তু এই কোশ্চেনটা আসে। নেক্সট যদি এক্সামে আসে, বর্তমান সময়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ অফ দ্য এয়ার স্টাফ কে? চিফ অফ দ্য এয়ার স্টাফ আমি আগেও একদিন বলেছিলাম, রিসেন্টলি নিয়োগ হয়েছেন বিবেক রাম চৌধুরী। বিবেক রাম চৌধুরী হলো বর্তমান সময়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ বিবেক রাম চৌধুরী। নেক্সট যদি এক্সামে আসে ভাইস চিফ বর্তমান সময়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের ভাইস চিফ। দেখো, চিফ এবং ভাইস চিফ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে। ভাইস চিফ মনে রাখবে এয়ার মার্শাল সন্দীপ সিং। এয়ার মার্শাল সন্দীপ সিং হলো বর্তমান সময়ে ভাইস চিফ ইন্ডিয়ান এয়ারফোর্সে। তো দেখো, মোটো বলে দিলাম, ফাউন্ডেশন এবং চিফ ভাইস চিফ বলে দিলাম। তো 4টে টপিক মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এক্সামে কিন্তু এই 4টে টপিকের মধ্যে থেকে কোশ্চেনে আসলে, যদি আসে ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে থেকে কোনো কোশ্চেন, তো এই 4টে বিষয়ের মধ্যেই আসবে। এবং কততম বার্ষিকী পালন করা হয়েছে? 89। নেক্সট পরবর্তী, ওয়েল লিস্টার আনসু মালিক। দেখো, আনসু মালিক সম্বন্ধে আমি আগেও একদিন বলেছিলাম, আগের দিন ক্লাসে, যে ফাইনালে গেছে। তো আমি বলেছিলাম যে কোনো না কোনো ফাইনালে গেছে মানে নিশ্চয়ই একটা না একটা মেডেল আসছে ইন্ডিয়াতে। তো ফাইনালে গিয়ে যদিও লস হয়েছে, উইন হতে পারেননি, তো সিলভার মেডেল এসছে ইন্ডিয়াতে। এটাও একটা সিলভার মেডেল আসলেও কিন্তু ইন্ডিয়ার হিস্ট্রিতে ফার্স্ট, ইন্ডিয়ান ইতিহাসে প্রথম। আনসু মালিক হলো ফার্স্ট ফিমেল যিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে, ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কিন্তু ফার্স্ট ফিমেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেডেল পেলেন এবং ফাইনালে পৌঁছেছেন। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ, ফাইনালে পৌঁছানো ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান ওয়েল লিস্টার আনসু মালিক। 57 কেজি ইভেন্টে সিলভার জিতেছে। খুবই গুরুত্বপূর্ণ আছে আগামী এক্সামগুলোর ক্ষেত্রে। অবশ্যই তোমরা যারা নোট ডাউন করতে চাও নোট ডাউন করে নিতে পারো। নেক্সট দেখো পরবর্তী টপিক। দেখো, মনিটারি পলিসি সম্বন্ধে আমি পরবর্তীতে ইকোনমিক্সের ক্লাসে তোমাদের আলোচনা করব। তো আমি এখন একটু সময়টা কম পাচ্ছি আর তোমাদের সহযোগিতা আমি ঠিকঠাক পাচ্ছি না। তোমরা যদি রেগুলার বেসে ক্লাস করো তো তোমাদের ক্লাসের উপরে নির্ভর করবে পরবর্তী ক্লাসগুলো। তো তোমরা যদি রেগুলার বেসে ক্লাস করো অবশ্যই আমি তোমাদের ক্লাস করাবো। তো মন্টি পলিসি সমস্ত কিছু আমি আলোচনা করব যদি তোমরা রেগুলার ক্লাস করো। তো এখন বর্তমানে সময়ে দেখা যাচ্ছে আমার এখানে 15 থেকে 20 জন ক্লাস করছে। তো যদি আরও স্টুডেন্ট তোমরা ক্লাস করো আমার আগ্রহটা তত বাড়বে। তো অবশ্যই তোমাদের বলবো ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মাঝে, যাতে তারাও এই ক্লাসটা করতে পারে। এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমি উৎসাহিত হয়ে তোমাদের আরও ক্লাস করাতে পারি। তো অবশ্যই বলবো তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো। তো মন্টি পলিসি সম্বন্ধে আমি পরবর্তীতে আলোচনা করব। তো গতকালকে আরবিআইয়ের মিটিং ছিল মন্টি পলিসির। তো এখানে দেখো টার্গেট বলা হয়েছে পরবর্তী, অর্থাৎ নেক্সট জিডিপির টার্গেট কত ধরা হয়েছে? 9.5%। পরবর্তী অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22-এ ইন্ডিয়ান জিডিপির টার্গেট কত ধরা হয়েছে আরবিআইয়ের পক্ষ থেকে? মনে রাখবে 9.5%। অর্থাৎ জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো জিডিপি সম্বন্ধে আমি আগেও আলোচনা করেছি ইকোনমিক্সের ক্লাসে। দেখো, মন্টি পলিসির যে মিটিং হয় তো সেখানে গুরুত্বপূর্ণ দুটো জিনিস থাকে, একটা হচ্ছে রিভার্স রেপো রেট আর একটা হচ্ছে রেপো রেট, এই দুটো জিনিস। আর এক্সামে যদি আসে বর্তমান সময়ে রিভার্স রেপো রেট কত এবং রেপো রেট কত, রেপো রেট এবং রিভার্স রেপো রেট খুবই গুরুত্বপূর্ণ এক্সামের ক্ষেত্রে, নোট ডাউন করে নাও। দেখো, রেপো রেট কিন্তু চেঞ্জ করা হয়নি, রেপো রেট আগেও যা ছিল অর্থাৎ 4%,
তো এখনও কিন্তু রেপো রেট 4%ই রাখা হয়েছে এবং রিভার্স রেপো রেট 3.35%। বর্তমান সময় যদি এক্সামে আসে যে রিভার্স রেপো রেট কত, মনে রাখবে 3.35%। আর যদি রেপো রেট কত এক্সামে আসে মনে রাখবে 4%। রেপো রেট 4% এবং রিভার্স রেপো রেট 3.35%। তো আজকে মনিটারি পলিসি সম্বন্ধে আমি আলোচনা করছি না, আমি নেক্সট ইকোনমিক্সের পরবর্তী একটা ক্লাস করাবো যদি তোমরা রেগুলার ক্লাস করো। তো এখন আমি আলোচনা করছি না। নেক্সট আজকের একটা কোশ্চেন, হুইচ স্টেট ক্যাবিনেট হ্যাজ রিসেন্টলি অ্যাপ্রুভ দ্য স্টেট ইউথ পলিসি 2021? কোন রাজ্য সরকারের তরফ থেকে স্টেট ইউথ পলিসি 2021 চালু করা হয়েছে বা অ্যাপ্রুভ করা হয়েছে? মনে রাখবে মেঘালয়। মেঘালয় রাজ্য সরকারের তরফ থেকে স্টেট ইউথ পলিসি 2021 লঞ্চ করা হয়েছে। তো কোশ্চেনটা গুরুত্বপূর্ণ আছে, কারেন্ট রিলেটেড কোশ্চেন, অবশ্যই তোমরা নোট ডাউন করে নাও। আজকের মতন এইটুকুই থাক, দেখা হবে পরবর্তী কালকের নেক্সট ক্লাসে। রেগুলার বেসে ক্লাস পেতে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে। টাটা।